সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি রাজনীতিতে গুণগত পরিবর্তন হচ্ছে তো, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন ডক্টর শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি যুক্ত আছেন আমার সাথে, এবং যুক্ত আছেন ফয়েজ আহমদ, সিনিয়র সাংবাদিক। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, রাজনীতিতে গুণগত পরিবর্তন হচ্ছে তো, এই প্রশ্নটি দিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই। ডক্টর শামীম রেজা কি মনে করেন? শুরুতেই আপনার সাথে আলোচনা শুরু করতে চাই। আমরা তো দীর্ঘ সময় পরে একটা আনুষ্ঠানিক রাজনীতিতে ফিরে আসছি, এবং যে সরকার দায়িত্ব নিয়েছে কদিন হবে, দিন 20 হবে, এরকম সব মিলে এত দ্রুত তো পরিবর্তন, গুণগত তো দূরের কথা, সংখ্যাগত গুণগত কোনোটাই নিরূপণ করা সম্ভব না। এটা আমরা অন্তর্বর্তী সময়ে হয়েছিল, দায়িত্ব নেওয়ার পরেই আমরা মূল্যায়ন শুরু করছি, এটা কেন হচ্ছে না, ওইটা কেন হচ্ছে না, সেট হতেও সময় লাগে। এবং আমি যদি বলি যে এই আমরা দুজনেই সরকারের আনুষ্ঠানিক কেউ না, কিন্তু যখনই সরকার দায়িত্ব নিয়েছে তার দুদিন পরে রোজা, যখনই রোজা শুরু হয়, বাজার নিয়ন্ত্রণ, দ্রব্যের সরবরাহ, পণ্য, এটা একটা বড় ইস্যু। তার মানে একটা সরকার সে জানেই না, আগের বছরে তার অভিজ্ঞতা নেই, তাকে আপনি একেবারে রোজার মাসের মুখোমুখি। তারপরে 20 দিনের মাথায়, 20 দিন না 15 দিনের মাথায় যুদ্ধ শুরু মধ্যপ্রাচ্যে। এখন আমরা জানি না এটা প্রলম্বিত হলে আমাদের জ্বালানি সরবরাহের কি হবে, আমাদের এখান থেকে পণ্য আমদানি করা যাচ্ছে না, জাহাজগুলো, আমাদের বিমান চলাচল খাতের কি হবে, আমাদের অভিবাসী কর্মীদের কি হবে, তাদের বেতনের কি হবে, রেমিটেন্সের কি হবে। এ তো খুব মোটা দাগের বিষয়গুলো বললাম, বাকি তো আরো বিষয় আছে। এবং তার মধ্যে তাকে বাজেট করতে হবে, এই আসছে কিছুদিনের মধ্যে তাকে বাজেটের প্রস্তুতি নিতে হবে। ইনফ্যাক্ট শুরু হয়ে গেছে তাদের বাজেটের কর্মপরিকল্পনা। রাজনীতিতে এর বাইরে না। তারপরে 12 তারিখ থেকে সংসদ বসবে। সংসদ কিছুদিন গেলে আমরা একটা ধারণা নিতে পারবো যে বিরোধী দল কি সংসদেই থাকবেন, নাকি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে পুরনো দিনের মতো মাঠে আসবেন। যদি সংসদে থাকেন ভালো, আর যদি মাঠের পথ বেছে নেন, কারণ অনেকগুলো ইস্যুজ আছে যেটা নিয়ে আলোচনা হবে। সংস্কারের বিষয়গুলো কি হবে, কিভাবে বাস্তবায়িত হবে, এতগুলো অধ্যাদেশ, সে অধ্যাদেশগুলো তো উঠাতে হবে, সেগুলো কি থাকবে নাকি যাচাই বাছাই হবে বা কি করবে, এটা তো আপনি রাজনীতির বাইরে নিতে পারবেন না। সুতরাং রাজনীতি যদি মাঠে গড়ায় তাহলে একরকম, আর রাজনীতি যদি সংসদের মধ্যে থাকে তাহলে একরকম। কিন্তু যুদ্ধ, বাস্তবতা, এগুলো তো আপনি অস্বীকার করতে পারছেন না। আবার পুরনো কিছু জিনিস আছে, এটা অন্তর্বর্তীকালীনের আগের কথা বলছি, অনেক প্রকল্প, সেই প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের প্রয়োজন হবে। রাখবে না এমন অনেক আছে যে আপনি চাইলেও ফেলে দিতে পারবেন না, অনেক টাকা ব্যয় হচ্ছে, ব্যবহৃতই হচ্ছে না, এখন কি করবেন, বন্ধ করে দেবেন? এটা সম্ভব হবে না। তো এগুলো রাজনীতিকে প্রভাবিত করবে। এখন আপনি যদি বলেন যে গুণগত পরিবর্তন, তাহলে দু একটা জিনিস প্রধানমন্ত্রী সহজ সরল জীবনযাপন নিজে করবার একটা অঙ্গীকার আমাদের সামনে দেখাচ্ছেন। তাতে যে একেবারে কালকেই সবাই সহজ সরল হয়ে যাবেন এটা বলা খুব কঠিন, তাই না? যেমন উনি নিরাপত্তার ব্যাপারে বা তার যে সিকিউরিটি আছে তিনি আরো সহজীকরণ করতে যাচ্ছেন, কিন্তু চাইলেই করা যাবে না, প্রধানমন্ত্রীকে তো নিরাপত্তা দিতে হবে। কিন্তু উনি হয়তো এই ধারণা দিতে চাইছেন আমাদের যে আমি এখানে ব্যয় কমাচ্ছি, আয়োজন কমাচ্ছি, যাতে জনভোগান্তি না হয়। সেটা রাজনীতির একটা, আমার মনে এখানে একটু গুণগত পরিবর্তনের শব্দটা বলা যায় যে অবশ্যই এটা একটা ভালো দৃষ্টান্ত। উনি পোশাক আশাকে খুব সাধারণ, এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের দক্ষিণ এশিয়াতে অনেক উদাহরণ আছে যে খুব বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে পোশাক দিয়ে আপনি চিহ্নিত করতে পারবেন না। মানে বড় আছে আকার আকৃতিতে আমার চাইতেও ছোট, কিন্তু কাজে তারা অনেক বেশি এফেক্টিভ। সো উনি সে বার্তা দিতে চাইছেন যে তুমি কত ঠাটবাট বজায় রাখছো এটা বড় কথা না, কতটা কাজে ডেলিভারি, সেটা একটা ভালো বার্তা দেয়। অনেক জিনিস নিয়ে যে হাঁটছেন, সকালে সময় মতো উপস্থিত হচ্ছেন, আপনি সবগুলোর মধ্যে যদি বলেন, অনেকগুলোতে একটা পশ্চিমা রীতির ছাপ আছে, উনি দীর্ঘদিন পশ্চিমে ছিলেন, ওই রীতিটা আনার চেষ্টা করছে। যদি বারবার আমরা বলছি এটা ঝুঁকিও আছে, নিঃসন্দেহে তার নিরাপত্তা শিথিল করা যাবে না, যখন ইচ্ছা তখন তাকে চাইলেও হয়তো একটা সময় পরে হাঁটতে ওইভাবে দেওয়া সম্ভব হবে না। বাট তারপরে তিনি অনেকগুলো ভালো দৃষ্টান্ত, সবচেয়ে ভালো সময় মতো অফিসে যাওয়া, এবং দেশের সরকার প্রধান যদি আধা ঘন্টা আগে অফিসে যান বা ঠিক সময়ে যান, বাকিদের পক্ষে তো আর তখন সম্ভব হয় না অফিস থেকে বিরত থাকা। সো আপনি যদি প্রাথমিকভাবে কেউ বলতে পারে যে এগুলো তো ভাই সোশ্যাল মিডিয়ায় লিখছি, সেটা এগুলো সোশ্যাল মিডিয়ার আলোচনার কেবলমাত্র বিষয় না, এটা আমি মনে করি যে একটা অত্যন্ত ভালো দৃষ্টান্ত। কিন্তু দৃষ্টান্ত তখন বলা যাবে যখন এটা অনুশীলনের মধ্যে একটা দীর্ঘ সময় ব্যাপী, শুধু ওনার মধ্যে না, আরো ওনার রাজনৈতিক পরিষদে যারা আছেন, ওনার রাজনৈতিক দলের অন্যরা, আমলাতন্ত্রে যারা আছেন, আপনি আমি প্রত্যেকে যখন এই চর্চা করব, কিন্তু তার জন্য একটা পরিবর্তনের প্রয়োজন হবে অবকাঠামোগত সব রকম। তবে আপনার কথার এইটা বলে ছেড়ে দেব যে এখন পর্যন্ত আমরা এমন কোনো বড় মন্দ কিছু দেখছি না
যেটা শুরুতেই একেবারে আমরা খুব আমরা মূল্যায়িত করতে পারবো এমনটা নয়, এক বাক্যে মূল্যায়নের সময়টা আসেনি। মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলে ফেলেছেন, সেটা হয়তো একটু আবেগের আতিশয্যে প্রথম দিকে কোনটা যে একটা মন্তব্য হয়তো প্রথম দিকে দুই দিন না, এটা তো আসলে যখন আমরা তো অনেকদিন পরে দায়িত্ব পেয়েছেন যে একটা কথা দীর্ঘদিনের হয়তো বলে ফেলেছেন। আমাদেরও কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে মন্ত্রীদের নানা রকমের অতিকথন শুনে। কিন্তু ওনারা পরে সংযত হয়েছে। আমাদের এর আগে যখন দেখেছি বিভিন্ন মেয়াদে, 3 মেয়াদে যে সরকারটি ছিল, তাদের মন্ত্রী পরিষদে যারা ছিলেন, মন্ত্রীর দায়িত্বে যারা ছিলেন, তারাও অনেক সময় অনেক বড় বড় কথা বলে ফেলেছেন, অতিকথন করে ফেলেছেন, যেটি এই সরকারের সময় এসে অনেকে বলছেন সেই জায়গাটাতে বাক্য সংকোচনের একটা বিষয় বা চর্চা তাদের মধ্যে গড়ে তুলতে হবে। আমি যদি ফয়েজ আহমদ আপনার কাছে চলে যেতে চাই এবং আলোচনা শুরু করতে চাই এই গভর্নমেন্ট নিয়ে, নতুন সরকার নিয়ে, এবং তাদের বেশ কিছু চ্যালেঞ্জ আছে। গত 3 মেয়াদের সরকারের এক ধরনের রেখে যাওয়া অর্থনৈতিক অবস্থা, সেটির নিয়ে একটা চ্যালেঞ্জ আছে। গত 18 মাসে দেশে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের রেখে যাওয়া বেশ কিছু নিয়মের একটা চ্যালেঞ্জ আছে। সবকিছু মিলিয়ে বিএনপির সামনে একটা বড় চ্যালেঞ্জের পাহাড় আছে। আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই অংশ। আপনাকে ধন্যবাদ। স্যারকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদের শুভেচ্ছা। আমি শুরুতে আপনাকে একটা ছোট্ট কারেকশন দেই। আমার পরিচয়ে আপনি বলেছেন সিনিয়র সাংবাদিক, আমি সিনিয়র সাংবাদিক, আমি শুধু সাংবাদিক। আচ্ছা, ওকে, তো এখন আপনি চ্যালেঞ্জের বিষয় যেটা বলছেন বিএনপির জন্য হিউজ চ্যালেঞ্জ। আমাদের মতো দেশগুলিতে যেখানে আপনি বছরের পর বছর আমরা একটা ভঙ্গুর গভর্নেন্সের মধ্যে দিয়ে গেছি, আমি অন্য সকল বিষয় বাদ দিলাম, আমাদের গভর্ন করার সিস্টেমটা একটা ভয়াবহ ভঙ্গুর ব্যবস্থা। এই সিস্টেমে যখনই কেউ নতুন করে দায়িত্ব আসে, তখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সামনে আসে সেটা হচ্ছে জনপ্রত্যাশা। স্যার যেটা মেনশন করছিলেন, হিউজ প্রত্যাশা থাকে। খুবই ফরচুনেট যে এই সরকার দায়িত্ব গ্রহণের পরপরই যেহেতু রমজান মাস চলে এসেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে রমজানে খুব একটা স্ট্রিট মুভমেন্ট হয় না। না হলে আপনি দেখতেন এতদিনে কত শ্রেণী পেশার মানুষ তাদের দাবি দেওয়ার সো এই যে ধরুন দাবি দেওয়ার বিষয়টা, এই দাবি দেওয়ার বিষয়টা সব ক্ষেত্রে অন্যায্য নয়। আপনি যদি একটা দীর্ঘ সময়ের ধরুন ইন্টারিম গভর্নমেন্ট, তার 18 মাসে 2000-এর বেশি এরকম স্ট্রিট প্রোটেস্ট মোকাবেলা করতে হয়েছে। তার মানে কি, দীর্ঘ 17 বছরে বা 16 বছরের যেই শাসনামল, সেই শাসনামলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে প্রকাশ্যে আসতে পারেননি, গুলির ভয়। ওরা তো গুলি করা খুব মামুলি বিষয় ছিল। তো এই সমস্ত কারণে এই দাবিগুলি এটা পুঞ্জীবিত ক্ষোভের মতো হয়ে আছে। মানুষ মনে করে একটা সুইটেবল সিচুয়েশন পাওয়া গেছে, এখন সেটা যতটুকু আদায় করা যায় সেই ফেজটা হয়তো আমরা ঈদের পরে দেখতে পাবো। এখন আমাদের সরকারের উচিত এই দাবি দাওয়াগুলিকে কিভাবে মিটিগেট করবে, কিভাবে প্রত্যেকটি আন্দোলনকে মানুষের জনজীবন বিঘ্নিত না করেও এই দাবি দাওয়াগুলি অ্যাড্রেস করার বিষয়ে সরকারের একটা মেকানিজম দাঁড় করানোর ব্যাপার, এটা নিয়ে খুব সিরিয়াস হতে হবে। আমি পার্সোনালি মনে করি ডিরেক্টলি প্রাইম মিনিস্টার অফিসের অধীনে একটা নিউ সেল গঠন হতে পারে। এই সেলের কাজই হবে এই সমস্ত দাবি দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, এদের সঙ্গে এক ধরনের লিয়াজো করা, এটাকে পাবলিক হিয়ারিং করা, দাবিগুলিকে নিয়ে শোনা এবং সুনির্দিষ্ট স্পেস দিয়ে দেওয়া। এখন আমি যদি বলি যে আপনারা দাবি দেওয়া নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন, ফর এক্সাম্পল, সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করবেন, কোনোদিন মানুষ যাবে না। বিকজ এখানকার অভ্যাসই হচ্ছে আপনি যদি জনজীবনে বিঘ্ন সৃষ্টি করতে না পারেন, পথঘাট বন্ধ করতে না পারেন, তাহলে আপনি দাবি আদায়ের কোনো উপায় নেই। এই প্র্যাকটিসটা যখন এখানে দীর্ঘদিন ধরে আছে, তার মানে আপনাকে টেস্ট বেসিস আপনি একটা জায়গা দিবেন, সেখানে গভর্নমেন্টের সেল থাকতে হবে, বুথ থাকতে হবে, ফোকাল অফিসার থাকতে হবে, যিনি দাবিগুলি রিসিভ করবেন। এই দাবি নিয়ে তাদের দিক থেকে লোক এবং প্রাইম মিনিস্টার অফিস থেকে এই লোকগুলির মধ্যে সমন্বয় করে দিবেন। তারা প্রয়োজনে পাবলিক হিয়ারিং করে ওই সংশ্লিষ্ট দপ্তর নিয়ে বসে ধরুন 10টা দাবি নিয়ে আসলো। দাবির ক্ষেত্রে সবসময় যেটা করে, ন্যায্য দাবি যদি 5টা থাকে, এর সঙ্গে বাড়তি দাবি আরো 5টা দিয়ে দেয়, যে মানলে তো অর্ধেক মানবে অ্যাটলিস্ট। সো আপনি যদি তার মৌলিক মানার মতো দাবি থেকে 5টি থেকে 2টিও মানেন, 2.5টিও মানেন, 3টিও মানেন, দেন তারা একটু দেখবে যে দাবি যদি ন্যায্য হয় সরকার তো মানা উচিত। সেই জায়গা থেকে এভাবে অ্যাড্রেস করলে অন্তত আমাদের জনজীবনে এই যে বিঘ্ন সৃষ্টির জায়গাটা, এটা রোধ করার জন্য একটা উদ্যোগ সরকারকে নিতেই হবে। আমি বলছি এটা না নিলে সরকারকে এভরিডে নানান ধরনের হ্যাসেল ফেস করতে হবে, নট অনলি ঢাকায়, ঢাকার বাইরেও তাই হবে। সো এটা ঈদের পরে সরকারকে ভাবতে হবে এটা কিভাবে অ্যাড্রেস করবে। এক, সেকেন্ড হচ্ছে রাজনীতির গুণগত পরিবর্তন বা চ্যালেঞ্জের জায়গায় যদি বলেন, যে আমরা দেখছি নিউ প্রাইম মিনিস্টার উনি অনেকগুলি বিষয়কে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন, যেগুলি খুব ইন্টারেস্টিং, মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করছে নানানভাবে।
এই অ্যাপ্রিসিয়েট করার বিষয়গুলির মধ্যে অন্যতম একটি হচ্ছে উনি খুব বেশি প্রোটোকল নিচ্ছেন না, উনি সিকিউরিটি অনেক বেশি বাড়াচ্ছেন না, উনি সিগন্যালে বসে থাকছেন। এটা হওয়া উচিত। তবে আমি মনে হয় আমরা এখনো বাংলাদেশকে বা ঢাকা শহরকে ওই ফেসে পৌঁছাতে পারিনি। এটা এভাবে বিবেচনা করতে হবে, আমার প্রাইম মিনিস্টারের 1 মিনিটের টাইমের ভ্যালু যা, আমার সাধারণ নাগরিকের 1 মিনিটের টাইমের ভ্যালু তা না। সো আপনি সময়টা কমান রাস্তা বন্ধ করার, বাট এভাবে উনি জ্যামে পড়ে থাকলে এটা আলটিমেটলি এটা মেনটেন করা খুব ডিফিকাল্ট হবে। নিরাপত্তার ঝুঁকি তো আছে। সুতরাং এইটার জন্য বাংলাদেশকে যেই মাত্রায় প্রস্তুত করতে হবে, আগে সেখানে প্রস্তুত হোক, অন্তত কাছাকাছি যাক, তারপরে উনার এই উদারতাটা উনি দেখাক। তাহলে কি হবে, উনাকে নিয়ে আমাদের ভাবতে হবে, আমাদেরই তো প্রাইম মিনিস্টার। সো উনার সেফটি সিকিউরিটি এবং উনার টাইম কিভাবে সেভ করা যায় সেটা, উনার 1 মিনিটের টাইম আমি বললাম তো, আমার আপনার 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার টাইমের সমান নয়। তারপরে উনি নাগরিকদের প্রতি এক ধরনের শ্রদ্ধার জায়গা থেকে এই কাজটা করছেন, বাট আমি মনে করি এটা রিভিউ করা উচিত। 1 2 নম্বর হচ্ছে, আমরা যখন বাসা বাড়িতে থাকি, যদি গার্ডিয়ান লেভেলের কেউ বাসায় থাকে, দেখবেন যে বাসার পরিবেশটা একরকম থাকে, গার্ডিয়ান না থাকলে আরেক রকম থাকে। প্রাইম মিনিস্টার রেগুলার সচিবালয়ে অফিস করছেন। আমাদের ব্যুরোক্রেসি যেভাবে পুরো সরকারকে, পলিটিক্যাল সরকার, নন পলিটিক্যাল, পার্টিজান সরকার, নন পার্টিজান সরকার, যাকেই বলেন, যেভাবে চেপে ধরেছে, সেই আওয়ামী লীগের আমলের পার্লামেন্ট, শেষ পার্লামেন্টগুলি যদি আপনি হিসাব করেন, পার্লামেন্টে প্রতিনিয়ত আওয়ামী লীগের এমপিরা পর্যন্ত ব্যুরোক্রেসি নিয়ে কথা বলা শুরু করেছিল যে ব্যুরোক্রেটদের জন্য কোনো কাজ করা যায় না। সো আপনি যদি সচিবালয় আমলাদের জন্য একটা অবাধ বিচরণের জায়গা করে দিলেন, যেমনি ইচ্ছে এমনি চললো, সেখানে তারাই রাজা, এই পরিবেশটা বন্ধ হচ্ছে। প্রাইম মিনিস্টার সকাল 9টায় সচিবালয়ে অফিস করছেন, সচিবালয়ে প্রত্যেক সচিব, প্রত্যেক ডেপুটি সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি বলেন, যত কর্মচারী সবাই জানেন যে প্রাইম মিনিস্টার অফিসে আছেন। তার মানে এখানকার পরিবেশটা ভিন্ন। তার মানে বাড়ির বড় কর্তা বাড়িতে আছেন, এটা একটা পরিবেশে অন্য বার্তা দেয়। আমি মনে করি আমাদের ব্যুরোক্রেসি যেভাবে নানান নেতিবাচক ভূমিকা রাজনীতিতে রাখা শুরু করেছে, বা গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে যে ধরনের নানান প্রতিবন্ধকতা ব্যুরোক্রেসির দিক থেকে তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে, অভিযোগগুলি আসছে, সেই জায়গায় এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ওনার সচিবালয়ে অফিস করা। এটা খুবই ইতিবাচক দিক। আর ওভারঅল আপনি একটা গভর্নমেন্টের কোনো পারফরমেন্স নিয়েই আপনি অন্তত 100 দিন যাওয়ার আগে কোনো ধরনের প্রশ্ন তোলা খুব ডিফিকাল্ট। সো আমি মনে করি এই মুহূর্তে অন্তত সরকারের কোনো রোল নিয়ে, সরকারের কোনো উদ্যোগ নিয়ে অন্যায্যভাবে কোনো ক্রিটিসিজম করাটা উচিত হবে না। আরেকটা বিষয় আপনি যদি খেয়াল করেন যে মন্ত্রিসভা গঠনের পর একটা জিনিস অ্যাপারেন্টলি আমার কাছে মনে হয়েছে, যেটা একটা ডাউস উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন। এই উপদেষ্টা পরিষদ গঠন করার বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে এইটা হয়তো আগে প্ল্যান করেননি। মন্ত্রিসভা গঠনের পরপরই দেখা গেছে কিছু সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে এক ধরনের মনোকষ্ট তৈরি হয়েছে, সেটাকে কোনোভাবে মিটিগেট করার জন্য, অ্যাড্রেস করার জন্য উনি একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। তাতে কি দাঁড়িয়েছে, দেখা গেছে একই মিনিস্ট্রিতে একজন উপদেষ্টা রয়েছেন, একজন মিনিস্টার রয়েছেন, একজন স্টেট মিনিস্টার রয়েছেন। এই জিনিসটাকে বিবেচনা করে মাত্র কয়েক সপ্তাহের মাথায় এসে উনি আবার সেটাকে এক ধরনের মিনিস্ট্রি রিশাফল করেছেন, দায়িত্বগুলি বন্টন আজকেই এটা হয়েছে। এটা একটা ইতিবাচক দিক যে সরকার বুঝতে পারছে যে আমার এখানে এত ধরনের এটাও একটা ব্যুরোক্রেটিক টেয়ার তৈরি হয়ে যাচ্ছে, এটা না করে দায়িত্বগুলি আরো ডিসেন্ট্রালাইজ করে দেওয়া যায়, আরো স্পেসিফিক করে দেওয়া যায়, যদি সেটা ভালো হয়, এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। কিন্তু আপনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যেই পদত্যাগ বা তাকে বিদায় করার প্রক্রিয়া দেখেন, এটা সরকারের এই সমস্ত কার্যক্রমের সঙ্গে আবার ওটা খুব কনফ্লিক্ট করে, ওটা খুব হতাশ করে। হ্যাঁ, এভাবে হওয়া উচিত হয়নি। আবার আপনি অ্যান্টি কারাপশন কমিশনকে যদি দেখুন, অল অফ এ সাডেন সবাই রিজাইন করে চলে যাচ্ছে, আগে পরে কোনো আলাপ আলোচনা নেই। নতুন করে অ্যান্টি কারাপশন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির অধীনে যেটা হয়, যে সার্চ কমিটি হয়, সেগুলি গঠনের উদ্যোগ নেই। এই যে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হলো, এটা প্রয়োজন ছিল না আমি মনে করি। আপনি উদ্যোগ নেন, নতুন করে করবেন, ভ্যাকুয়াম থাকা যাবে না। ভ্যাকুয়াম থাকে সাধারণত একটা পুরো ভিন্ন মতাদর্শের সরকার থেকে আরেকটা সরকার আসলো, সরকারের অ্যাবসলিউট পাওয়ার আছে যে সে তার ইনস্টিটিউশনগুলি কিভাবে সাজাবে সেটা সাজাতে পারে। কিন্তু অ্যান্টি কারাপশন কমিশন সরাসরি যদি সরকার, এটা সরকারও বলছে না, এসএসসিও বলছে না যারা গেছেন, কিন্তু এটা বোঝা যায় যে সরকার হয়তো চাচ্ছে না তারা থাকুক। এটা অ্যাপারেন্টলি ভালো সিম্বল না। অ্যান্টি কারাপশন কমিশন তো সরাসরি সরকারের অধীনে থাকবে না, এটা রাষ্ট্রপতির অধীনে থাকে। সেটাও আমাদের রাজনৈতিক বিবেচনা, আমাদের সাংবিধানিকভাবে যেভাবে রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টারের পাওয়ার এখন পর্যন্ত এক্সিস্ট করে, সরকারের অধীনই হয়ে যায় এক পর্যায়ে এসে। তারপরে এটা আরেকটু আমার মনে হয় রয়েস হয়ে করা উচিত ছিল। এইগুলি এই তড়িৎ গতিতে হওয়ার ফলে কি হয়েছে দেখেন, এই তড়িৎ গতিতে হওয়ার ফলে আমাদের এখানে কিছু বিজনেস গ্রুপ আছে যারা দীর্ঘদিন ধরে সুবিধাভোগী ছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সময়। এই বিজনেস গ্রুপগুলি এক ধরনের আস্ফালন দেখাচ্ছে। এই আস্ফালন আবার প্রতিফলিত হচ্ছে কিভাবে, তাদের নিয়ন্ত্রিত কিছু গণমাধ্যম আছে, সেই গণমাধ্যমগুলি একদম অর্গানাইজড ওয়েতে এই ব্যক্তিদেরকে
নানানভাবে Safety দিচ্ছে। তাদেরকে এমন ভাবে অপমান অপদস্থ করে প্রতিবেদন এখন প্রকাশ করছে, এর দিয়ে বোঝা যায় যে তারা খুব হ্যাপি বা তারা এটা চেয়েছিল। এখন ধরুন, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে কোনোভাবেই এই সমস্ত বিজনেস গ্রুপ দ্বারা সরকার ইনফ্লুয়েন্স না, সরকার তার নিজের প্রয়োজনে এই জায়গাগুলি পরিবর্তন করেছে, কিন্তু পাবলিক পারসেপশনটা কি তৈরি হচ্ছে বা তাদের এই আচরণের ফলে কি হচ্ছে যে এই বিজনেস গ্রুপগুলি বুঝি সরকারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে, যেই বিজনেস গ্রুপগুলি নিয়ে এই দেশের মানুষ ইতিমধ্যে আতঙ্কিত, যারা ব্যাংক সেক্টরকে লুটপাটের একটা জায়গা তৈরি করেছিল, যারা পুরো ইকোনমিকে কুক্ষিগত করে রেখেছিল। সো এটা যদি মানুষের মধ্যে ধারণা হয়, তাহলে সরকারের যেই নানান ধরনের ইতিবাচক দিক, খেয়াল করবেন আমি নিজে সরকারের সঙ্গে কাজ করেছি, সরকার যত ইতিবাচক কাজ করুক পাবলিক সেটাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করার চেয়ে একটা নেতিবাচক ঘটনা ঘটে সেটা নিয়ে পড়ে থাকতে পছন্দ করে। সো ওই জায়গাটায় আমার মনে হয় আরো সতর্ক হওয়ার এই জায়গাগুলি ছিল। সো এই জায়গাগুলি বিবেচনা করে আমি বলবো সরকারের জন্য এভরিডে হচ্ছে এক একটা চ্যালেঞ্জিং ডে, প্রতিদিন নানান ইস্যু মোকাবেলা করতে হবে। এর মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যুদ্ধ হচ্ছে, এটা আমাদের ইকোনমিতে ভয়াবহ প্রভাব ফেলবে। এইটা একটা সরকার দায়িত্ব নেওয়ার 15 দিনের বা 15-20 দিনের মাথায় এসে এরকম একটা যুদ্ধ, এটা 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 নাইটমেয়ার একদম একটা সরকারের জন্য। এটা আমাদের ইকোনমি, আমাদের ফুয়েল সবকিছুতে ভয়াবহ প্রভাব ফেলবে। সো এই বাস্তবতা তো আছেই যে এভরিডে চ্যালেঞ্জিং। তবে আমি বিশ্বাস করি যেহেতু একটা ক্যাবিনেট গঠন হয়েছে যেখানে অনেক সিনিয়র খুব অভিজ্ঞ ব্যক্তিরা একই সঙ্গে আছেন, আবার অনেক মিনিস্টার আছেন যারা একদমই নতুন ফ্রেশ দায়িত্ব পালন করছেন, একটা 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন, এই জায়গায় তাদের মধ্যে একটা মিশন এবং ভিশন আমার মনে হয় আছে। সেটা যদি ওনারা ঠিক দিল লয়ে খুব ঠান্ডা মাথায় নিয়ে যেতে পারেন, আমাদের এখানে এখনো দেখা যাচ্ছে না, তবে অনেক মানুষ, দেখুন আমরা কিন্তু নানান জায়গা থেকে কথাবার্তা শুনছি, হ্যাঁ দেখি না কি শাসন করে, তাই না? সো এই ধরনের হুমকি ধামকি যে দিচ্ছে না, এগুলিকে আপাতত উপেক্ষা করতে হবে। রাজনৈতিক ময়দানটাকে খুব শান্ত রাখতে হবে, রাজনৈতিক ময়দানকে অনেক উত্তেজিত রেখে ভালো কাজ করা কিন্তু আপনি কঠিন হয়ে যাবে। যে বিষয়টি প্রসঙ্গটি এনেছেন সেটি হলো যে ব্যবসায়ীদের হাত থেকে রাজনীতিকে রক্ষা করা, এটি কি আসলে কখনো গেছে? কোনো না কোনো ভাবেই তো ব্যবসায়ীদের হাতে সেই রাজনীতি ঢুকে পড়েছে। এই আলাপটা যখন আমাদের এখানে হয়, আমি একটা বিরতি নিব, একটা বিরতি নিয়ে তারপরে আপনার কাছে এই প্রশ্নটির উত্তর থাকবে যে আসলে ব্যবসায়ীদের হাত থেকে যতদিন পর্যন্ত রাজনীতি আলাদা না হচ্ছে, রাজনীতি কিন্তু শঙ্কামুক্ত নয়। এটা আমরা খুব ছোট হলেও আমরা হয়তোবা সেটি বুঝি, রাজনীতিবিদরা বোঝেন কিনা। এবং স্যারের কাছেও একটা প্রশ্ন থাকবে, সেটা হলো চ্যালেঞ্জের সাথে সাথে দুর্নীতি দমনে এই যাত্রায় বিএনপি কি কি ভূমিকা রাখতে পারে বা দুর্নীতি মোকাবেলায়, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। একটা বিরতির পরে দেশ সাম্প্রতিকে ফিরে আসছে, দর্শক সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতিতে গুণগত পরিবর্তন নিয়ে কথা বলছিলাম। আমার সাথে ফয়েজ আহমদ আছেন, সাংবাদিক, এবং ডক্টর শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি যুক্ত আছেন। আমি আলোচনায় ফিরে যেতে চাই। ডক্টর শামীম রেজা, এই অংশে আপনার কাছে, দুর্নীতিতে জিরো টলারেন্স এবার বিএনপি ক্ষমতায় আসার পরই এই ঘোষণাটি দেওয়া হয়েছে, এবং আমরা জানি যে দুর্নীতির এক ধরনের অভিযোগ এর আগে যখন মেয়াদে ক্ষমতায় ছিল বিএনপি, দুর্নীতির একটা বড় অভিযোগ নিয়ে তাদেরকে যেতে হয়েছে, এবং গত 17 বছরে এই দুর্নীতির অভিযোগকে আরো প্রকট করে তুলেছে বিগত সরকার। তো সেক্ষেত্রে এবার বিএনপি যাত্রা শুরু করার আগেই দুর্নীতি সম্পর্কে তাদের মতামত দিয়েছে, তাদের অবস্থান জানিয়েছে। এখন ঠিক এই মুহূর্ত থেকে আমরা যদি শুরু করি, 12 মার্চ থেকে সংসদ অধিবেশন শুরু হবে। দুর্নীতি দমনে বা দুর্নীতি মোকাবেলায় বিএনপি আসলে কোন কোন পদক্ষেপগুলো নেবে? কারণ দলের শীর্ষ নেতারা বলছেন দুর্নীতির জিরো টলারেন্সের কথা, তৃণমূল পর্যায়ে কি সে বার্তাটি আছে কিনা? অনেকগুলো প্রশ্ন, তার একটা যদি ফার্স্ট চমৎকারভাবে ব্যাখ্যা করছেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, যেহেতু তিনি একটা সরকারকে একেবারে খুব কাছাকাছি দেখবার সুযোগ পেয়েছেন, এটা একটা বড় অভিজ্ঞতা, যে এবং এটা দলনিরপেক্ষ সরকার ছিল, সুতরাং তার কাজের পরিধি আর দলীয় সরকারের কাজের পরিধি তো একরকম হয় না। তার আগে এমনি একটু ছোট লিয়েটা বলেনি, উনি যেহেতু জ্যেষ্ঠ বলতে নিজেকে বলছেন, তার মানে কিন্তু তার মানে তখন বলবেন যে ফয়েজও কিন্তু একটা সিম্পলিসিটিতে যাচ্ছে, যে আমি তোমাদেরই লোক, আমাকে জ্যেষ্ঠ বলা যাবে, যেখানে সাংবাদিকরা জ্যেষ্ঠ পরিচয়ে খুশি হন যে আমাকে জ্যেষ্ঠ বলছেন, এরকম। তার মানে এটা একটা গুণগত পরিবর্তন, তিনি চর্চা করা শুরু করেছেন। তো এই গুণগত পরিবর্তনের রেফারেন্স নিয়েও যদি বলি, দেখেন এখন যে সরকার, আমি তার সর্বশেষ মেয়াদ ছিল অনেক আগে, বলছে প্রায় 2 দশক আগে, প্রায় না 2 দশক হয়ে যাওয়ার কথা, যদি ওই সময়কার তত্ত্বাবধায়ক বলে, 18-19 বছর। এখন সেই সময়ের এই দল আর এখনকার দলের মধ্যে অনেক পার্থক্য। এখনকার প্রধানমন্ত্রী পরিণত বয়সী মানুষ, দীর্ঘদিন একটা উন্নত দেশ এবং সমাজকে প্রত্যক্ষ করবার সুযোগ পেয়েছেন, বড় দলকে নেতৃত্ব দিয়েছেন,
এবং যে রক্তক্ষয়ী একটা অভ্যুত্থানের পরে, মানে রক্তক্ষয়ী কথাটাই বলতে হচ্ছে, সাধারণত দুই পক্ষ থাকলে আমরা রক্তক্ষয়ী বলি, কিন্তু যে জীবন গেছে এবং যে হতাহত, সেটা কিন্তু আমরা স্বাভাবিক সময়ে কখনো দেখি না। পৃথিবীর বহু দেশে বহু ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটে, তো আমাদের এই অঞ্চলে কিন্তু আমরা এরকম ধরনের ঘটনা বহু দশকের মধ্যে আমাদের অভিজ্ঞতার মধ্যে নেই। তারপরে একটা দল সরকার গঠন করবার ম্যান্ডেট পেয়েছে জনগণ, তাকে পরিবর্তিত হতেই হবে। আমি এই দীর্ঘ বর্ণনাটা এই কারণে দিলাম যে বিশ্ব ব্যবস্থা এক জায়গায় নেই, এই দল এক জায়গায় নেই, দলের নেতারা এক পরিস্থিতিতে নেই। আপনি এবারই মন্ত্রিপরিষদ এবং উপদেষ্টাদের যদি গড় বয়স দেখেন, এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে যে তারা কেমন করবেন না করবেন, সেটা অন্য আলোচনার বিষয়। কিন্তু এটা কিন্তু অনেক সিনিয়র হেভি দল এবং অনেক অনেক জ্যেষ্ঠ নেতারা সেখানে রয়েছেন। তো তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া না দেওয়া, তার মধ্যে এতজন তরুণকে আনাও একটা পরিবর্তন। আপনার প্রশ্নের উত্তরে যদি এখানে আসি, যে যারা পুরনো ছিলেন তাদের মনে রাখতে হবে যে কোন কোন ঘটনার কারণে, কোন কোন কাঠামোর দুর্বলতার কারণে দুর্নীতি হয়েছে। দুর্নীতি তো একরকম না। যেমন ব্যবসা বাণিজ্যের দুর্নীতি একরকম, দেশ থেকে বিনিয়োগ না হয়ে টাকা পাচার হয়ে যাওয়া সেটা আর একরকম। ব্যাংকিং সেক্টরের দুর্নীতি সেটার একটা নিজস্ব আছে। আপনি এক ধরনের স্পিড মানির নাম করে আপনি বিভিন্ন সেক্টরে, ধরুন এটা যদি 5-10 টাকাও হয়, 18 কোটি মানুষের দেশে এটা বিলিয়নস অফ টাকায় শেষ পর্যন্ত পরিণত হয়। অর্থাৎ একটা বাজার থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো জায়গা ছিল না যেখানে পয়সা ছাড়া, একেবারে আপনি ভূমি অফিস থেকে আরম্ভ করে বাজার থেকে শুরু করে কোন জায়গাটার বর্ণনা দেবেন, এটা একটা এন্ডলেস ডিসকাশনে চলে যাবে। এটা কে দেখবে? রাজনীতিকেই তো দেখতে হবে। তো প্রথম কথা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কতখানি সৎ থাকবেন, এই আলোচনা কিন্তু সর্বত্র হবে যে খুব সৎ লোক কিন্তু একটু দক্ষতা কম আছে, নাকি দক্ষতা প্রচুর কিন্তু অসৎ লোক। আমি বলবো আমাদের আপাতত সৎ লোক দরকার। তার দক্ষতা একটু কম থাকলেও যদি ভালো আমলাতন্ত্র থাকে, আমি আসবোই আলোচনায়, যে আমলাতন্ত্র মানেই একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে কেন? আপনি সরকারি এই কাঠামো ছাড়া দেশ চালাবেন কি করে? এটা তো আপনাকে লাগবে। আপনি তাকে রাজনীতিকীকরণ করেছেন কেন? এবং একই সঙ্গে আমাদের সরকারি কর্মকর্তারা রাজনৈতিক ঘনিষ্ঠ হয়েছেন কেন? এটা তো আপনি কেস বাই কেস বলে আমরা প্রত্যেকে লজ্জার মধ্যে পড়বো। তারা কি কম গেছেন রাজনীতিবিদের কাছে? কার বাড়ি কোথায়, কোন মন্ত্রী কোথায়, কোন এমপি কোথায় থাকেন, এই সরল আলোচনা করতে গেলে আপনি টকশো চালাতে পারবেন না। এটা খুব মানে গ্লানি অস্বস্তিকর আলোচনায় চলে যাবে। তারাও যেমন ব্যবহার করেছেন রাজনীতিবিদদের, রাজনীতির লোকদের, রাজনীতি তো অবশ্যই তাকে সমানভাবে ব্যবহার করেছে। এই জায়গাগুলোতে যে পরিবর্তনের কথা একটু আগে বলছিলাম, যে প্রধানমন্ত্রী সকালে অফিসে গেলে বাকিরা তটস্থ থাকেন, যে বিগ বস বা সিও এখানে আছেন, সেটাই যদি আমরা একটা রূপক হিসেবেও ধরি, যে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা যদি দুর্নীতির বাইরে থাকেন, আমরা ব্যাংকিং সেক্টরে যাদেরকে দায়িত্ব দিচ্ছি তারা যদি দুর্নীতির বাইরে থাকেন, রেগুলেটরি বডিজগুলোতে যারা দিচ্ছে তারা যদি ব্যক্তিগতভাবে দুর্নীতির বাইরে থাকেন, এইটুকু নিয়েই তো সরকার না, প্রত্যেকটা প্রতিষ্ঠানও তো সরকারের অংশ। প্রত্যেকটা প্রতিষ্ঠানে অসংখ্য জায়গা আছে সরকারকে লোক দিতে হচ্ছে। সরকার তার পছন্দের লোককেই দেবেন। আমাকে পছন্দ না হলে, আমার সাথে কাজ করতে না পারলে, যত দক্ষতা হয়তো আমাকে তো সরকার দেবেন না। এটা তো তার একটা পছন্দ অপছন্দের বিষয় আছে। হ্যাঁ, কিছু কাঠামোতে অপছন্দ হলেও আপনাকে দিতে হবে, যোগ্যতা দেখে, দক্ষতা দেখে। সেটা অন্যত্র শিক্ষা প্রতিষ্ঠান হোক, সরকারি অন্যান্য হোক, ব্যাংকিং সেক্টর, সবখানে তো স্বাধীন প্রতিষ্ঠানে আপনার লোক দেখতে পারবেন না। এই আলোচনাগুলো হয়তো প্রাতিষ্ঠানিকভাবে বা আপনারা স্বাভাবিকভাবে মনে হবে যে এটা দিয়ে দুর্নীতির কি ঠেকানো যাবে। এর বাইরে যত ফর্মুলা আপনি বলেন না, কোনো ফর্মুলা কাজ করবে না। আপনার এবার দুদকের ক্ষেত্রে, তার আগে একটা কথা একটু বলি, যেটা উনি উল্লেখ করেছেন, আমি তার সঙ্গে একমত, যে বিভিন্ন কমিশনগুলোতে বা এই ধরনের স্বাধীন কিংবা আমরা বিশেষভাবে প্রতিষ্ঠিত যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, কেউ যদি কাজ নাও করতে চান, আমার মনে হয় যে শূন্যতা তৈরি করে হঠাৎ করে একটা পদত্যাগটাও কিন্তু একটা ক্ষতি করে। এটা সরকারের উচিত একটা নেগোসিয়েশনের জায়গা দেওয়া। আমি নেগোসিয়েশন মানে কম্প্রোমাইজ বলছি না, মানে আমি যদি অব্যাহতি চাই বা আমি কাজ না করতে চাই, আমি সেটা জানাই। আমি দেখুন, আপনারা ট্রানজিশনের কাজটা শুরু করেন, আমি দায়িত্ব নেব না। এইটা আমি কেবলমাত্র প্রেস কনফারেন্স করে জানালাম, এটা আমি আরো একাধিক উদাহরণ হয়তো দিতে পারতাম আমার নিজের প্রতিষ্ঠান সহ। এটা কিন্তু সব ক্ষেত্রে ভালো উদাহরণ না, কারণ আপনাকে সময় দিতে হবে, সরকারকেও সময় দিতে হবে, সরকারের উচিত হবে আপনাকে সময় দেওয়া। এই সময়টা কেন তারা দিচ্ছেন না বলে না, এটা দেখুন, এটা তো আমরা ভেতরের কাহিনীটা জানি না কখনো, কিন্তু আমাদের দুই একটা ঘটনা যেগুলো সামনে এসেছে গণমাধ্যমে, তাতে মনে হয়েছে যে কোন ক্ষেত্রে যারা দায়িত্বে আছেন তারা হয়তো বা মনে করছেন যে নতুন করে হঠাৎ কেউ চলে আসলে আমি অসম্মানিত বা আমি এখানে কাজ করতে পারবো না, আমি আগে থেকে সরে যাই। এখন আপনি ট্রানজিশনটা না করে, দায়িত্বের পূর্ণ আপনার প্রতিস্থাপনের ব্যবস্থা না করে, দায়িত্ব না দিয়ে আপনি চলে যাচ্ছেন, এটা কিন্তু সরকারও একটা অস্বস্তিকর অবস্থা এবং বিপাকে পড়ছে। ক্ষতিটা হচ্ছে জনগণের। এবং আমি দুদকের প্রসঙ্গ, আমি কি ঘটেছে ভেতরে জানি না, কেন তারা ছেড়েছে, কিন্তু যদি অস্বস্তির জায়গা থাকে তাহলে আমি মনে করি দুই পক্ষকেই বসতে হবে। যিনি করতে চাইছেন না
স্বেচ্ছায় অব্যাহতি চাইছেন তাকেও একটু সময় দিতে হবে এবং তাকে বলতে হবে যে আমি আমি আমি- আমি এই সময় পর্যন্ত আছি, যতক্ষণ পর্যন্ত আপনি পরবর্তী উত্তরাধিকার বা যিনি আছেন আমাকে Exactly. তাকে আপনি মনোনয়ন না দিচ্ছেন, এখানে শূন্যতা তৈরি করা যাবে না। উত্তরটা আমার কাছে নাই। এটা কি তাদের সঙ্গে সরকারের ঘাটতি তৈরি হচ্ছে, নাকি সরকার সময় মতো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন? এখন দুর্নীতির কথা যেটা বলছিলেন শেষ করি ওটা। স্যার জি। আমি বিরতির পরে এসে নিশ্চয়ই। দুর্নীতির প্রসঙ্গে যাব। আমি একটু ফয়েজ আহমদকে নিশ্চয়ই, যুক্ত ওনার করি। একটা প্রসঙ্গ একটু বাকি ফয়েজ আছে। আহমদ, আমি আসলে যে ব্যবসায়ীদের যে বিষয়টি, যে ব্যবসায়ীদের রাজনীতিতে ঢুকে পড়া বা রাজনীতিবিদ হয়ে যাওয়া কিংবা রাজনীতিতে ব্যবসায়ীদের যে আধিপত্য, এ যাত্রায় কি কমবে বলে মনে হয় আপনার? এই সংস্কৃতি থেকে বের হতে পারবো দেখুন, আমরা? আমি এখানে একটা বিষয় বলি। আমাদের এই জায়গাগুলিতে আমাদের নানান সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা গভর্নেন্স নিয়ে যারা কাজ করেন, তাদের পারসেপশনের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলির পারসেপশনে বেশ কনফ্লিক্ট দেখা যায় অনেক ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে, একজন পলিটিশিয়ান এট দ্য সেম টাইম ব্যবসায়ী হওয়া তো কোনো অপরাধ নয়, কিন্তু শুধুমাত্র ব্যবসায়িক পার্সপেক্টিভ থেকে যদি উনি রাজনীতিতে আসেন সাডেনলি, হ্যাঁ, সেই ক্ষেত্রে এক ধরনের কনফ্লিক্ট তৈরি হয়। আমরা এমন একটা সংসদ প্রত্যাশা করি যেই সংসদ সত্যিকার অর্থে এই মুক্ত অর্থনীতির দুনিয়ায় ব্যবসা বান্ধব হবে, কিন্তু আমাদের সংসদগুলি বা সরকারগুলি ব্যবসায়ী বান্ধব হয় খুব বেশি। ব্যবসা বান্ধব আলোচনা আমরা সংসদে হতে দেখি না। এই ব্যবসায়ীরা তাহলে কেন? সো আপনি একজন ব্যবসায়ীর মধ্যে পলিটিক্যাল লিডারশিপের কোয়ালিটি থাকতে পারে, এখন এইটাকে শুধু পার্সেন্টেজের মধ্যে ফেলে দিয়ে ব্যবসায়ী হওয়ার ফলে তার এমপি হওয়ার ক্ষেত্রে বাধা, এই জায়গাটা মূল্যায়ন করা এভাবে আমি উচিত মনে করি না। কিন্তু আমাদের এখানে কেন এই মূল্যায়নটা হচ্ছে মূলত এই কারণে, ব্যবসায়ীদেরকে আমরা দেখি তার যে অর্থনৈতিক সক্ষমতা, এই সক্ষমতাকে কাজে লাগিয়ে সে এমপির টিকিট কিনে নিচ্ছেন। অপরদিকে পোড় খাওয়া পলিটিশিয়ান যারা একদম প্রান্তিক মানুষের সঙ্গে দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছেন, তারা ডিপ্রাইভ হয়ে যাচ্ছেন। এইটার ইমিডিয়েট লাস্ট এক্সাম্পল যদি আমি যাই, তাহলে আমরা দেখব যে শেখ হাসিনার রেজিমে এই ঘটনাটা ঘটেছিল। একের পর এক সংসদে ব্যবসায়ীর সংখ্যা বাড়ছিল, পলিটিশিয়ানের সংখ্যা কমছিল। এটা খুব রিস্কি ব্যাপার। তার রিস্ক বা সেটব্যাক কি হতে পারে এটা শেখ হাসিনা টের পেয়েছে। তার বিপদের দিনে, আমি যদি খুব সিম্পেথি নিয়ে বলি, তার বিপদের দিনে বহুবার কিন্তু বলাও হয়েছে, টকশোগুলোতে স্মরণ করে দেওয়া হয়েছে, তারা গুরুত্ব দেননি। আপনি তার পলিটিশিয়ানদেরকে পায় নাই, ব্যবসায়ীরা আবার তার নিজ নিজ ব্যবসার সুরক্ষার কারণে নানান দিকে সরে গেছে। এটাই তো হয়েছে। সো এটা পলিটিক্সের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার যে আমি এত ব্যবসায়ীকে কেন প্রায়োরিটি দিব, এটা একটা বিষয়। আরেকটা দেখুন, আমাদের এখানে ব্যবসায়ী বান্ধব যেই পরিস্থিতি তৈরি করার দরকার, সেই ব্যবসা বান্ধব পরিস্থিতিগুলি তৈরি হয় কিভাবে? কোন কোন অর্গানাইজেশন কাছে জিম্মি হয়ে যায় সরকার, কখনো কখনো মনে হয়। এটা তো উচিত না, তাই না? সো আমি কোনো একদম ডিরেক্ট এক্সাম্পল দিচ্ছি না, তারপরেও বলি যে ব্যবসার সঙ্গে মন্ত্রীর সম্পর্ক, মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ের দূরতম সম্পর্ক, এই জায়গাগুলিতে যত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়ানো যায়, সেটা গণতন্ত্রের জন্য এবং ডেমোক্রেসিক প্রতিষ্ঠানগুলির জন্য খুব মঙ্গলজনক। এটা মাথায় রাখতে হবে। আর ছোট করে আমি দুর্নীতির বিষয়ে একটু কথা বলি। বাংলাদেশে, আমি জাস্ট এক মিনিটে শেষ করে দেই। বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দল বিএনপি, এরকম একটা বিশাল প্রচারণ আমরা দেখেছি। আমি আপনাকে বলি যে এটা আমার সিরিয়াস অবজারভেশন। বাংলাদেশে এখন পর্যন্ত গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে গিয়ে বিএনপির সময় যে দুর্নীতিগুলির কথা হচ্ছে, আগের আমলের দুর্নীতিকে বিএনপিকে টানতে হয়েছে। টিআইবির, আওয়ামী লীগের আমলের সূচককে বিএনপির ঘাড়ে ফেলা হয়েছে। বিএনপি এই ন্যারেটিভে হেরে গেছে। বিএনপিকে দুর্নীতিবাজ করতে করতে শেখ হাসিনা সাগর চুরি করে নিয়ে গেছে। ব্যাংক, আপনি বিএনপির আমলে একটা ব্যাংক লুট হয়েছে দেখান। তারেক রহমান যখন পাওয়ারের বাইরে ছিলেন, সে তাকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রতিনিয়ত বক্তব্য বিবৃতি দিয়েছেন। তাকে তো দুর্নীতির একটা মামলায় আপনি সলিড ভাবে কনভিক্ট করতে পারেননি, বরঞ্চ তাকে অ্যাকুইটাল দিয়েছে, খালাস দিয়েছে যে বিচারক, তাকে দেশ ছাড়া করতে হয়েছে, দেশ ছাড়া হতে হয়েছে। সুতরাং বিএনপি দুর্নীতির বিষয়ে একটা ন্যারেটিভে দীর্ঘদিন থেকে হেরে গেছে। এবার বিএনপিকে এই জায়গায় খেয়াল রাখতে হবে। আমি যেমন দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সে থাকবো, এটা সারা দুনিয়া বলে কেউ পারে না। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত জিরো টলারেন্স মেনটেন করতে পারে না। তেমনি আমি দুর্নীতির ন্যারেটিভে আবার এই লড়াইয়ে হেরে যাই কিনা, এটা মাথায় রাখতে হবে। একটা বিরতি নিয়ে আসি। বিরতি নিয়ে এসে দুর্নীতির প্রসঙ্গেই থাকবো। আসলে গত 17 বছরে এতবার দুর্নীতিবাজ বা দুর্নীতিগ্রস্ত দল বলা হয়েছে, সেটিকে আসলে কিভাবে কাটাবে বিএনপি, সেটি তো একটা চ্যালেঞ্জ। একটা বিরতি নিয়েই দেশ সাম্প্রতিক দর্শক ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল। স্কয়ারবার সরিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতিতে গুণগত পরিবর্তন নিয়ে কথা বলছিলাম ফয়েজ আহমদ এবং ডক্টর শামীম রেজার সাথে। বিরতির পরে দুর্নীতি নিয়ে বিএনপির যে চ্যালেঞ্জ রয়েছে সে বিষয়টি নিয়ে কথা বলতে চাই। দুর্নীতি মোকাবেলায় বা দুর্নীতি কমিয়ে আনতে বিএনপি কিভাবে এই চ্যালেঞ্জটা মোকাবিলা করবে, ডক্টর শামীম রেজা আপনার কাছে আপনার পরামর্শটা শুনতে চাই।
দেখেন এটা যদি পরামর্শ আমি দিতে পারতাম তাহলে সেটা সত্যি আলাদিনের চেরাগ পাওয়ার মতো। পুরো সমাজ যেখানে দুর্নীতিগ্রস্ত এক ধরনের মানসিকভাবে, সেখানে দুর্নীতিমুক্ত হওয়া কিন্তু শূন্যের কোটায় আনা খুব কঠিন। শুধুমাত্র রাজনীতিবিদদের কিন্তু দোষ দিলে হবে না, আমরা প্রত্যেকেই দুর্নীতি মনস্ক হয়ে পড়েছি এবং অভ্যস্ত হয়ে গেছে একরকম। এটার কারণটা কি? কারণ কাঠামো কাজ করে না। আপনি যদি টিআইবির থেকে আমি যেটা একটা রেফারেন্স হিসাবে ধরি, তারা বিচারালয় নিয়ে দুর্নীতির কথা বলেছেন, পুলিশ নিয়ে দুর্নীতির কথা বলেছেন, সরকারি অফিসগুলো নিয়ে তো দুর্নীতির কথা আছে, সেবা খাত সবচেয়ে বড়। আমরা যতগুলো খাতের কথা বললাম, যদি সেখানে ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়, তাহলে আপনি কত ট্রিলিয়ন টাকা দুর্নীতি আপনি কমিয়ে আনতে পারেন কিনা। যে পুলিশে গেলে আপনাকে কোনো রকম ঘুষ দিতে হচ্ছে না, টাকা দিতে হচ্ছে না। বিচারালয়ে আপনার এখানে কল্পনা করা যায় যে বিচারালয় পর্যন্ত সেখান থেকে দুর্নীতি, যে কারণে একসময় এই ধরনের প্রতিষ্ঠানকে ডাকা হয়েছিল যে ফাইলপত্র নিয়ে আপনি আসেন, কিভাবে গবেষণা করলেন। প্রতিটা সেবা খাত, আপনার হাসপাতাল বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, অন্য জায়গা বলেন, এই যে আমরা মোটা দাগে 4-5টার কথা বললাম, সেই জায়গায় যদি একটা কাঠামো তৈরি হয়, সেটা আপনি এখন ডিজিটালি করবেন নাকি পদ্ধতির পরিবর্তন করবেন নাকি আইন করে পরিবর্তন করবেন, এটা পরের কথা। আপনাকে সার্ভিসটা দিতে হবে। আপনি দেখেন যে অর্ধেক দুর্নীতি নেমে আসবে। আপনাকে দৃশ্যমান যে কাজগুলো, সেটা হঠাৎ করে আপনি কি মধ্যস্বত্বভোগী সবাইকে সরাতে পারবেন? তো আপনার তো পদ্ধতিই নাই। এই যে 7-8জন মধ্যস্বত্বভোগী থাকে, ওরাও তো আপনাকে কিছুটা সার্ভিস দেয়, যদিও এটা দুর্নীতির পার্ট, এটা আরেক ধরনের পণ্যের দাম বাড়া বা অন্যান্যর সাথে যুক্ত। আপনি মধ্যস্বত্বভোগীতে প্রতিস্থাপিত করতে গেলে আপনাকে সে পদ্ধতি লাগবে, আপনি সেটা কমিয়ে আনেন। তাই এরকম ভাবে খুব দৃশ্যমান ভাবে আপনি যদি সত্যিকার অর্থে দুদককে কাজে লাগাতে পারেন, কারণ দুদকের খসড়ায় যে বিষয়গুলো বলা হয়েছিল সুপারিশ, সেটা কিন্তু সবগুলো আসেনি এবং অনেকগুলো খুব গুরুতর, একটা বা দুটো অন্তত ধারা বাদ দেওয়া হয়েছে যেটা অত্যন্ত থাকাটা প্রয়োজন ছিল। কিন্তু প্রশ্ন হলো, দুদকে যাকেই আপনি দেন না কেন, সে যদি সরকারের প্রভাবমুক্ত না থাকতে পারে, রাজনীতির প্রভাবমুক্ত না থাকতে পারে, তার ক্ষমতা সে প্রয়োগ না করতে পারে, তাহলে আপনি দুর্নীতির কি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন? এবং আপনাকে দৃশ্যমান করতে হবে যে অ্যাজ অফ নাও এই সরকারের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী তার নিজস্ব ভাতা সুবিধাদের বাইরে আর কোনো কিছু তিনি করেননি। এখন কত শতাংশ ব্যবসায়ী, এটা নিয়ে অল্প স্বল্প কথা উঠেছে। ব্যবসায়ী উন্নত দেশেও আছে, রাজনীতি করেন, ব্যবসা আছে, কিন্তু সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স আছে। ওই অবস্থায় যেতে গেলে আমাদেরকে এই নিরবচ্ছিন্নভাবে এই নির্বাচন অন্তত আপনাকে আরো 1 দশক 2 দশক 3 দশক চালিয়ে তারপরে বলতে পারবেন যে যেখানে ব্যবসার মতো চলে এবং ল মেকার কিংবা তার জনপ্রতিনিধির কাছে অন্যভাবে চলে, ওই অবস্থার ধারে কাছে আমরা এখনো যাইনি। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে। আপনি স্ট্যান্ডিং কমিটিতে যাবেন, আপনি ব্যাংকের অমুকটা হবেন, আপনি বিভিন্ন জায়গায় ক্ষমতা বিন্যাস করবেন। অতএব মন্ত্রী প্রতিমন্ত্রী বা যারা আছেন তাদেরকে দেখাতে হবে যে তাদের ক্ষেত্রে কোনো ব্যত্যয় হয়নি। এমপিরা গুরুত্বপূর্ণ, এমপিরা বসে থাকেন না, তারা আমাদের এমপিরা আইন প্রণেতা না, তারা বেশি উন্নয়ন কর্মী, তারা উন্নয়নের কাজই বেশি করেন আইন প্রণেতার চাইতে। কয়জন এমপিকে আপনি আইন নিয়ে বক্তৃতা দিতে দেখেছেন? কয়জনকে ড্রাফটের উপরে কথা বলতে দেখেছেন গত 15-20 বছরে? তারা বেশিরভাগ আছেন তাদের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে, বিভিন্ন কমিটি সভা সমিতিগুলো নিয়ে। তাদের এর সাথে যারা প্রশাসক থাকছেন, যারা সরকারি এই আমলাতন্ত্র চালাবেন, তারা তো সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদেরকে তো সরকার দিচ্ছে, তাদের অ্যাকাউন্টেবিলিটি আপনাকে নিয়ে আসা। সবকিছু মিলে যে কথাটা উনি বলছিলেন, যে গভর্নেন্সের কথাটা আমরা বলি, আপনি যদি সেই গভর্নেন্সের 50% বাস্তবায়ন করতে পারেন, প্রধানমন্ত্রী মনে বলেছেন কোথাও, যদি আমি 30% পারি সেটা বড় অর্জন দেখব। আমি এক্ষেত্রে মনে করছি এই কাঠামোর যদি 50% বাস্তবায়িত, যেমন ধরুন সোশ্যাল সেফটি নেটের একটা যেটা ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, একটু আগে উনি চমৎকার বলেছেন যে এর বিরুদ্ধে যে অপপ্রচারগুলোর জবাব কিন্তু এই সরকার এখনো নতুন 20 দিনের মধ্যে হতে পারা সম্ভব না, কিন্তু তার সাথে স্ট্র্যাটেজি আছে কিনা, এই ন্যারেটিভ সে ঠেকাতে পারে কিনা, যেটা 2000 কার্ডের জন্য 1000 আমাকে টাকা ঘুষ দিতে হবে কিনা। আসল সহজ কথা হচ্ছে একটা সিঙ্গেল কার্ডে আপনি সব বেনিফিটস গুলো পাবেন, যার যেটা প্রাপ্য সে সেখানে পাবেন। এই কথাটাও এখনো তারা বোঝাতে পারছেন না পুরোপুরি যে কার্ডটা কি। সুতরাং তাদেরও একটা স্ট্র্যাটেজিস দরকার, তাদেরও এই নিয়মিত উপদেষ্টার বাইরে আমি মনে করি যে আনপেইড, যেটা বেতন নেবেন না, অবেতনযোগ্য এরকম উপদেষ্টা দরকার, কৌশলী দরকার, লোক দরকার। একজনকে দিয়েছে অবশ্য, সম্ভবত একজনকে দায়িত্ব দিয়েছে প্রতিমন্ত্রী পদমর্যাদা, যিনি কৌশল দেখবেন। এবং জনগণকেও বোঝাতে হবে যে এই যে পারসেপশনটা তৈরি করা যে না সার্ভিস আমি দিচ্ছি, আমি পদ্ধতি তৈরি করছি এবং তুমিও করাপশনের মধ্যে যাবে না, কিন্তু এটা কিন্তু 2 ওয়ে প্রসেস। আমি যখন পাবো না তখন তো আমার বলার জায়গাটাও দিতে হবে যে আমি জিনিসটা পাচ্ছি না। সুতরাং আমি ওইটাই বলবো, এটা কাঠামো, কিন্তু কাঠামোর আগে এটা মোটেই প্রতীক কিনা যারা আমরা এই যে প্রধান যে অংশীজনদের কথা বললাম তাদেরকে নিশ্চিত করতে হবে যে আমি কিছু করিনি। আপনি দেখবেন যে এটা 50% এমনি নেমে আসবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শামীম রেজা। ফয়েজ আহমদ, আপনি কি মনে করছেন? দেখুন, দুর্নীতি প্রশ্নে আলাপ করে আসলে অনেক লম্বা আলোচনা, এটা শেষ করার মতো না। তবে আমি তো কমিউনিকেশন স্টুডেন্ট, স্যার তো কমিউনিকেশনের টিচার, তো সেই জায়গা থেকে যদি বলি যে এই সরকারের মানে পলিটিক্যাল পার্টিগুলির যে সরকার হয় তাদের কিন্তু এই নেগেটিভের জায়গায় খুব খেয়াল রাখতে হবে। তাকে কিন্তু ওই
এই ন্যারেটিভ দিয়ে কমিউনিকেশন যদি উনি ফেল করেন, এই ন্যারেটিভ দিয়ে ওনাকে সহায় দিবে একেবারে, যে যেটা করে নাই সেটার দায়িত্ব নিতে হবে। আর আনফরচুনেটলি আমি নিজে সরকারের সঙ্গে কিছুদিন কাজ করার ফলে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমাদের দেশের মানুষের এটা অনেক ক্ষেত্রে চিন্তার জায়গায় খুব গ্রিডি, হ্যাঁ, যে একটু সবকিছু পেতে চায়, সহজ করে মানে পেতে চায়। হোয়াট এভার, মধ্যস্বত্বভোগীর কথা যেটা বলছেন, যে ইন্টারিম গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং এটা শুরু করেছে, সেটা হচ্ছে নাগরিক সেবা কেন্দ্র। এটা মেইনলি খুব ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ তাদের একদম উদ্যোক্তা হিসেবে তারা নিতে পারছেন, তারা নিয়ে বসছেন, সরকারের যাবতীয় যে নাগরিক সেবা আছে সেখানে ওয়ান স্টপ তিনি পাচ্ছেন। ওইটা টাকা দিয়ে পে করেই পাচ্ছেন, অর্থাৎ মাঝখানে যে দালাল চক্র এটাকে পুরো বন্ধ করে দেয়া, বা আমাদের হোম মিনিস্টার শুধু পার্টিকুলারলি পাসপোর্টের ক্ষেত্রে যে দালালকে একটা প্রাতিষ্ঠানিক জায়গায় নিয়ে আসার চেষ্টা করা, শুনতে একটু অন্যরকম শোনালেও এটাকে সার্ভিসটাকে যেন আপনি পে করে হলেও পান, ভোগান্তি যেন কমে, সেই জায়গাগুলো নিশ্চিত করতে হবে। এখন দেখেন, দুর্নীতি আমি যতটুকু বুঝি, দুর্নীতির সূত্রপাত ঘটে কিন্তু নেপোটিজম দিয়ে, স্বজনপ্রীতি দিয়ে। পলিটিক্যাল পার্টিগুলি যখন পাওয়ারে আসে, এটা বড় বিপজ্জনক ব্যাপার। খেয়াল করুন, ওনারা রাজনীতি করে সারা বছর, রাজনীতি করার ফলেই ওনাদের নিজেদের কর্মী, ওনাদের নেতা সব মিলিয়ে এমন একটা বিস্তর নেটওয়ার্ক তৈরি হয়ে থাকে, প্রত্যেকেরই কিছু প্রত্যাশা থাকে প্রাপ্তির, যে আমার নেতা মন্ত্রী হয়েছে তাহলে তো আমি কিছু পাবো। এইটা কখনো কখনো ন্যায্য মনে হয় আপনি পার্টিজান দৃষ্টিভঙ্গি থেকে দেখলে, আবার আপনি যদি গভর্নেন্সের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তখন আপনাকে মাথায় রাখতে হয় এটা কতটা নেপোটিজমের জায়গায় পড়ে যায়, সেটা চিন্তা করতে হবে। এখন বিএনপির সামনে আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, বিএনপির এখন যে কমিটি, এই কমিটি এক যুগ হয়ে গেছে, 2016 সালের কমিটি, 16 সালে সর্বশেষ বিএনপির কাউন্সিল হয়েছে। তারপরে যেই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে বিএনপি গেছে, তার পক্ষে একটা কাউন্সিল করা সম্ভব হয়নি। অভ্যুত্থান পরবর্তীতে হয়তো একটা কাউন্সিল করার চেষ্টা করলে করতে পারতো, তারপরও মূল নেতৃত্ব দীর্ঘদিন দেশের বাইরে থাকা, উনি আসার পরপরই নির্বাচনের ডামাডোল সম্ভব হয়নি। এখন বিএনপি পাওয়ারে এসেছে। বিএনপি আমরা কিন্তু সর্বশেষ দিকে সরকারগুলি যখন আসছিল, রাজনৈতিক সরকার, তখন এই আলোচনাটা ব্যাপক জোরে সোরে হয়েছিল যে পার্টি এবং সরকারকে আলাদা করতে পারতে হবে। তো বিএনপি এবার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই আলোচনাটা খুব জোরে সোরে হচ্ছে না, কিন্তু এটা তো সত্য, বিএনপির যদি আমরা অ্যাপয়েন্টমেন্টগুলি দেখি তাহলে এখন পর্যন্ত পার্টি এবং সরকার ওই অর্থে আলাদা করা সম্ভব হয়নি। তো এই জন্য বিএনপিকে ইমিডিয়েট একটা কাউন্সিলের মধ্য দিয়ে যেতে হবে, কাউন্সিল করে সরকারকে যেন অন্তত একই সঙ্গে রাজনৈতিক পদ পদবি থাকলে ওই মানুষগুলি তার কর্মীদের কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে পড়েন, যে ডিমান্ড থাকে, সরকারকে একটু সেপারেট করা, যতটুকু করা যায় বাংলাদেশের বাস্তবতা, এটা করার জন্য উদ্যোগ নিতে হবে। এটার মধ্য দিয়ে বিএনপি অত ইনসাইড দ্য পার্টি তার করাপশনকে ফাইট করার জন্য যে ইনিশিয়েটিভ, সেটাকে স্টার্ট করতে পারে, এবং ইট উইল বি গুড স্টার্ট যদি করা সম্ভব হয়। এবং খুব দ্রুততার সঙ্গে আমাদের লোকাল গভর্নমেন্ট যে সমস্ত বডিজ আছে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এই সমস্ত জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসতে হবে ইলেকশনের মধ্য দিয়ে। এর ফলে যেটা হবে যে সেবাটা ডিসেন্ট্রালাইজ হওয়া, সবকিছু শুধুমাত্র এমপি কেন্দ্রিক না, এবং আমাদের পলিটিক্সের এবং মিডিয়ার একটা বড় দায়িত্ব নাগরিকদেরকে শিক্ষিত করাও। দেখুন, নাগরিকদেরকে আমাদেরকে রিস্ক নিয়ে হলেও বুঝাতে হবে যে এমপির কাজ কিন্তু তোমার রাস্তা করে দেয়া না। এখন আমাদের এমপিরা বাধ্য হয়ে এক ধরনের প্রেসারে এগুলি মেনে নিতে হন, ওনারা করেন, হ্যাঁ। সো এই জায়গা থেকে এমপির কি কাজ এবং এমপির কি কাজ না, আইন প্রণেতা সংসদে বসে কি কাজ, সেটি আসলে এখন প্রথম সংজ্ঞা হয়তো বা সেটি তৈরি করতে হবে। অসংখ্য ধন্যবাদ ফয়েজ আহমদ এবং ডক্টর শামীম রেজা, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই দেশ সাম্প্রতিক। দর্শক, আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। শুভরাত্রি।